নমস্কার। রাত গভীর হচ্ছে, চারপাশের ছায়াগুলো ক্রমশ দীর্ঘ হয়ে আলোকে গ্রাস করছে। আপনি কি একা, নাকি আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে অশরীরী কেউ? আজ রাতে আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যেখানে ভয় আর মজা হাত ধরাধরি করে চলে। গা ছমছমে পরিবেশ, কিন্তু তার মধ্যেই লুকিয়ে রয়েছে নানা রকমের হাসির খোরাক। আজ শুনবেন বাংলা সাহিত্যের অন্যতম জাদুকর সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটি অনবদ্য গল্প, নিঝুম রাতের আতঙ্ক। 1930 সালে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করা এই লেখক আজীবন ছিলেন মাটির খুব কাছাকাছি। গ্রামীণ লোকসংস্কৃতির সঙ্গে তার ছিল গভীর সংযোগ। রাঢ় রুক্ষ প্রকৃতি তার লেখায় বারে বারে ফিরে এসেছে এক রহস্যময় রূপ নিয়ে। 2012 সালে তিনি প্রয়াত হলেও তার সৃষ্টি, বিশেষ করে কর্নেল নীলাদ্রি সরকার এবং এমন সব গা ছমছমে গল্প আজও আমাদের রোমাঞ্চিত করে। আজকের গল্পটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে তিনি দেখিয়েছেন ভয় কেবল আতঙ্কের উৎস নয়, বরং হাসিরও কারণ হতে পারে। গল্পের দুই বন্ধু গজপতি আর ভবভূতি, একজন দুঃসাহসী, আরেকজন ভয়ে কেঁচো। সন্ধ্যা নামছে, নির্জন স্টেশন চত্বর পেরিয়ে তারা এগিয়ে চলেছে এক অদ্ভুত গন্তব্যের দিকে, যেখানে অপেক্ষা করছেন ডক্টর ভূতনাথ এবং তার অদ্ভুত সব গবেষণার সাবজেক্টরা। ভূত কি সত্যি আছে, নাকি সবই মনের ভুল? জানতে হলে কান পাতুন আপনার হেডফোনে। আর একটা ছোট্ট উপদেশ, আলোটা নিভিয়ে দিতে ভুলে যাবেন না কিন্তু। শুরু হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজের নিঝুম রাতের আতঙ্ক। স্টেশনে ট্রেন থেকে নেমে এক গাল হাসি হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানেই। সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছতে হবে কিন্তু। ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না, গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোণায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনও রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন বললেন, একটুখানি চা পেলে ভালো হতো। চা? চারপাশে তাকিয়ে দেখো তো, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনুষ্য আর দেখতে পাচ্ছ নাকি? ভবভূতি দেখলেন তাই বটে, প্ল্যাটফর্ম খাঁ খাঁ, শুধু ওই স্টেশন ঘর, তার মানে একটা টিনের গুমটি ঘরের মতো, তাছাড়া আর কোনো ঘর বাড়ি নেই। গাছপালা, ঝোপ জঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটাকে। কেমন যেন থমথমে অস্বস্তিকর হাব ভাব। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হন হন করে চলে যাচ্ছে। অমনি ভবভূতি বলে উঠলেন, ওই তো দুজন লোক। এই স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান। কিন্তু ওরা পালাচ্ছে। পালাচ্ছে মানে? স্টেশনে থাকতে চায় না। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে ঢুকবে, পরে ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে, ফের পালাবে। তাহলে এই স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি? সে অনেক হাঙ্গামা করে হয়েছিল, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। ওরা খুব ডানপিটে ছিল বলেই পেরেছে। আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তক্ষুনি লেজ তুলে কেটে পড়লো, দেখলে না? তুমি ঠাউর করলে দেখতে, ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যাল পেরুলে তখন চোখ খোলে। আমরা কিন্তু চোখ বুঝে নেই। ভবভূতি বাঁকা হাসিটা আরও একটু লম্বা করে দিলেন। আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি, তুমি নিশ্চিন্তে থেকো। আমাদের গায়ে আঁচল লাগা দূরে থাক, আমাদের উকি ঝুঁকি মেরে ওরা দেখতে সাহসও পাবে না। কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে ওরা কি ভয় যে পায়। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প,
এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতায় গজপতি ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এইখানে পৌঁছে ততটা পারলেন না। খুব খুব শব্দ করলেন মাত্র। গজপতির পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে থাকলেন। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনাই দেওয়া। সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাখপাখালি তোল হল্লা করছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাঁকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে, কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক দেখতে থাকছেন। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল। রাস্তায় 1 হাঁটু জল জমে গিয়েছিল, তার সঙ্গে লোডশেডিং। গজপতির ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথায় বাঘ আসবেই। ওর আফসোস, বাঘ মেরে বড্ড ভুল করেছেন এতকাল। এখন বাঘ বংশ দেশ থেকে লোপ পেতে বসেছে। তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন। বেচারিরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথার জের টেনে গজপতি বলেছিলেন, আর ভূত বংশের কথাটা ভাবো ভায়া, আজকাল আর তত ভূত কেউ দেখতে পায়? ভূতেরা তো লোপ পেতে বসেছে, আমাদের ছেলেবেলায় দেখেছি। বাধা দিয়ে ভবভূতি বলেছিলেন, ভূত? তুমি ভূত বিশ্বাস করো? আলবাত করি, সেই তো বলতে যাচ্ছি। শুনবো না, সব গুল। ভূত নেই। নেই? আলবাত আছে, চলো এক্ষুনি চলো। আছে না নেই টের পাইয়ে দিচ্ছি। কোথায় যাবো শুনি? কোনো পোড়ো বাড়িতে, নয়তো শ্মশানে, এই তো। আমি ওসব জায়গা চষে ফেলেছি একসময়, ভূতের টিকিও দেখি। ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন ওই পাড়া গায়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায়? যায় না। আর তুমিই তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। হয়েছে, প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। ঠিক তাই বলতে যাচ্ছিলুম তোমায়। শুনবে না ওই খালি গো ধরবে? রামচন্দ্রপুর নামে স্টেশন আছে, শুনেছো কখনো? শোনোনি? না, শুনিনি। তা হয়েছে কি? রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, জানো? আর তার প্রজেক্টের অফিসারকে জানো? জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশমিনকালেও শুনিনি। তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তর্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ, আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। বলো কি? হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূত তত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয়। আমাদের ভূত সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নামকরা ঘোস্ট এক্সপার্ট অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোস্ট প্রজেক্ট ওই ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন তার উদ্বোধন করেছিলেন কে জানো তো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস.সি. হারমটমটিয়া। এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। আর এস.সি. হারমটমটিয়া, এও শুনিনি। এই তো, কিচ্ছু খবর রাখো না। রাখবে কি করে? সারা জীবন তো বন বাজারে বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রাখো, এমন দপ্তর একটা আছে, তবে গোপনীয় দপ্তর, তাই কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি। তাহলে ওই মন্ত্রী মহোদয়ার পুরো নাম বুঝি মিসেস শাঁকচুন্নী হারমটমটিয়া? ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে সচক্ষে সব দেখবে। কেউ বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণই বা কি। কি কারণ শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার।
রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরের গা গ্রামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমার সদরবন ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাঘ কি এমন করে না মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালি রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল, তার উপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছাবার পর বললেন, এবার আমরা ভূতেদের অভয়ারণ্য এলাকায় ঢুকছি। ওই দেখো, ও কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, দেখতে পাচ্ছ তো? ভবভূতি থমকে গেলেন। মুখের বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন। তারপর চশমার কাঁচ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হরফে সত্যিই লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তলায় ব্র্যাকেটের মধ্যে 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য। তার পাশে আর একটা বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্ত্যক্ত করিবেন না, ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না, তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চাহেন তাহাতে আপত্তি নাই, কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না, জরিমানা করা হইবে। ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড় গোড়, শুকনো গোবর, খাঁটি সরিষার তৈল, পাকা কলা, টিকটিকির ডিম ও লেজ, নানা রকম মাছ আর শিঙি বাদে, আরশোলা ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল। আমার ভাগ্নের অফিসে গিয়ে ও সব জেনে নেবে। এসো। ভবভূতি গুম হয়ে গেছেন, মুখে রা বাক্যি নেই। তারপর গজপতির একরকম চাপা গলায় কথা বলা শুনে তার গা ছমছম করছে। এবার দুধারে ঘন ঝোপ জঙ্গল, মাঝখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল। তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। গজপতি তেমনি চাপা গলায় বললেন, ওই যে শ্রীমানের অফিস, মানে আমার ভাগ্নের। ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বলে উঠলেন, ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল। গজপতির ঠোঁটে আঙুল রেখে বললেন, চুপ, খাবারের নাম করো না, এক্ষুনি পিছু নেবে। সেবার আমি কি বিপদেই না পড়েছিলাম এসে। পিছু নিয়েছিল নাকি? ওই অফিস অব্দি পেছনে খালি বলে, কি এনেছিস দিয়ে যা। বলো কি? আচ্ছা, না কিশোরে কথা বলে কেন বলো তো? নাক নেই যে, কঙ্কালের মুন্ডু দেখোনি, নাক আছে। ঠিক বলেছ, আর নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেকটা কমেছে। ভবভূতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হলো সামনে বাঁ দিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সেই অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালে উল্লুকের মতো শুকনো ডালটা ধরে চড়কি ঘোড়া হয়ে ঘুরল। ভবভূতি শিউরে উঠে বললেন, ওটা কি?
গজপতি দেখেই চাপা স্বরে বললেন, বলো, রাম 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 রাম। রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, এই প্রজাতিটার নাম গেছো। এরা গাছে থাকে। এদের বড্ড বদ অভ্যেস। টুপটাপ করে ঢিল ছোড়ে, মাথা ন্যাড়া দেখলে তো আর রক্ষে নেই। রাস্তাটা ডাইনে ঘুরেছে এবার। সামনে একটা গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন আচমকা কি একটা ঢেঙা লিকলিকে মূর্তি শটান ঝোঁপ ঠেলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল। ভবভূতি ফিস ফিস করে উঠলেন, গজু, ওটা কি? গজপতি দাঁড়িয়ে গেছেন, তেমনি ফিস ফিসিয়ে বললেন, এই সেরেছে, কিছু খাবার আনা উচিত ছিল। তাই তো অন্তত একটুখানি শুকনো গোবর। মুখের কথা মুখেই থাকলো গজপতির। সেই মূর্তিটা হি 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 করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড়বিড় করতে থাকলেন, ট্রাম 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 ট্রাম। তারপর টের পেলেন তিনি রামের বদলে ট্রাম বলছেন। তারপর শুধরে নিয়ে রাম নাম বলতে শুরু করলেন। রাম 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 রাম। আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠলেন, ও ভূত, ভূতরে, তোর ঘটোৎকচকে সামনে নেই, বেরিয়ে পড়েছে। বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল। এই এই কোন বেটারে নাম ধরে ডাকছিস? হ্যাঁ, স্পর্ধা তো কম নয়। গজপতি বললেন, বাবা ভূত, আমি তোর মামা গজপতি। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো লোকটা। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপ ঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণি ঝড় বয়ে গেল। গজপতি ফিস ফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো। বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি, এদিকে ট্রেনটাও লেট করেছিল। গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন, মামা নাকি? আসুন আসুন, কি সৌভাগ্য। উনি কে? আমার বন্ধু ভবভূতি পতিতুণ্ড। তোকে এনার কথা বলেছি, মনে নেই হয়তো। ইনি একসময় নাম করা শিকারী ছিলেন। আর ভবভূতি এ হচ্ছে সেই ডক্টর ভূতনাথ পাত্র। আসুন আসুন, কি সৌভাগ্য। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক জ্বলছে। লণ্ঠনটা দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনার টেবিলে একটা কালো পেঁটে মোটা সোটা হাঁড়ি মুখো লোক খাতায় কি সব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখল, ভবভূতির গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মানুষ বটে তো, কেমন যেন ভুতুড়ে চেহারা। পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন, এক মিনিট, মোমবাতিটা জ্বেলে নি। লোডশেডিং বুঝি? না, এইখানে ইলেকট্রিসিটির বালাই নেই। কেন নেই পরে বলবো খন। আসুন মামা, আপনারা ভেতরে এসে বসুন, আমি চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল। কাকে ডাকাডাকি করছেন। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতেদের ওই আলো সয় না। লণ্ঠন হ্যাজাক অব্দি বড় জোর সয়। ওই ইলেকট্রিসিটির জ্বালায় তো ভূত বংশ লোপ পেতে বসেছে। ভবভূতি দমে গেছেন এখন। সায় দিয়ে মাথাটা নাড়লেন শুধু। তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না
কখন কি বিতি কিচ্ছিরি ভুতুড়ে চেহারা জানলায় উঁকি দিয়ে ওই রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুঁড়তে দিত? তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কে জানে। কখনো তো পরীক্ষার সুযোগ পাননি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি ওই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। গজপতির ভাগ্নে ডক্টর ভূতনাথ পাত্র অমায়িক মানুষ, রোগা সেরিঙ্গে চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট ও সজারুর কাঁটার মতো খাড়া, গোঁপটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও স্যুট টাই পরে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত, যেন বলতে চাইছেন, দেখছো তো আমি কেমন ভাগ্নের মামা, ভাগ্নে পাক্কা সাহেব। ডক্টর ভূতনাথ বলেছিলেন, আপনি তো শিকারী মিস্টার পতিতুণ্ড, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্য প্রাণী, বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন, আমারও ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, তা হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূত তত্ত্বে গবেষণার জন্যে সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। অমনি কপাল ঠুকে দরখাস্ত করে দিলুম। ইন্টারভিউয়ে ডাক পড়লো, পাশও করে গেলুম। তারপর তো দেখতেই পাচ্ছেন, শুনেও থাকবেন। শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছো সেই কথা বলো তো বাবা শুনি। সে অনেক হাঙ্গামা। কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠি এসেও ছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, যেমন ধরুন এই কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, তারপর চিলেকোঠা, সিঁড়ি, হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিল। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ খুন হয়ে মরেছে। ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না। তাহলে শুনুন, ভূত জাতি মূলত 3টি উপজাতিতে বিভক্ত। মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত, আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, স্রেফ ভূত। তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম। যেমন ধরুন, গরু মরে যে ভূত হয়েছে তার নাম গোদান। সব রকম ভূত তো এখানে রয়েছে তাহলে। তবে সব সময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন, কভার বাঘ দেখতে পেয়েছেন বলুন তো? তা ঠিক, তবে ওরা একটা টাওয়ার বানিয়ে রেখেছে জঙ্গলের মধ্যে, সেখানে গিয়ে। এখানেও বানিয়েছি আমরা, নিয়ে যাব আপনাদের। তবে সাবধান, কথা বলবেন না কিন্তু, চুপচাপ বসে থাকতে হবে। আমি শিকারি, ও কি নতুন কথা আমার কাছে? শুনুন, গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবরের কাগজ আর কজনই বা পড়ে, তাই ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়াও হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন, বীরভূমের একটা দিঘির এক কোনায় শাঁকচুন্নির খোঁজ পেলুম, তক্ষুনি বেরিয়ে পড়লুম। কিন্তু ওদের ধরে আনলে কিভাবে? খুবই সোজা, খুবই সোজা। শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমের সেই শাঁকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে বসে রইলাম। ওর প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তক্ষুনি ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘুমটার ফাঁকে বলল, একটা মাছ দিন না ভাই। আমি অমনি উঠে চলতে শুরু করলাম। সারা পথ ও পেছনে চাইতে চাইতে আসে, আর আমি বলি, আরেকটু গিয়ে দেব, চলে আয়। ব্যাস, এই করে এখানে নিয়ে এলো।
এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাবার খাচ্ছে, আর বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি। সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, স্বাদেই বোঝা যায় শাকচুন্নিরা শুকে ফেলে দেয়, তাই ওরকম, বুঝলে তো? আচ্ছা বাবা ভূতনাথ, এই দুধ, রসগোল্লা, পাকা কলা, এসব সুখাদ্য কোন ভূত খায় বলো দেখি? ভূত নয়, ভূতিনি বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে। যেই কথাটা বলা অমনি জানলার বাইরে থেকে খ্যানখ্যানে গলায় কে বলে উঠল, ভবভূতি আঁতকে উঠে দেখলেন নির্ঘাত ভূতিনি বটে। চুলের যা ছিঁড়ি, তার পরনে শাড়ি, কত রকমের গয়নাও পরা, জানলায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে আছে। ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললেন, পেঁচর মা, এখন চলে যাও তো এখান থেকে। আমরা কথা বলছি, দেখছো না? কিছু বলার থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো। ভূতিনি জিভ বের করে কেন কে জানে ভবভূতির দিকে ফিংচি কেটে সরে গেল। গজপতি খিক খিক করে হেসে বললেন, পেচোর মা সেবার আমাকে বাগবাজারের রসগোল্লা আনতে বলেছিল, ভুলে গেছে নিজেই। পেচোর মা? মানে? জবাবটা দিলেন ডক্টর ভূতনাথ। ওর ছেলে পেঁচো যে ভূত, তার মানে প্রেত, ট্রেনে চাপা পড়ে মারা গেছে। ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, এই যে এত যে ভূত রেখেছো ওই অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়োনি তো? না, বুঝতে পারছেন না, বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা তো সহজ নয়। এই সময় ভবভূতির মনে হলো তাঁর পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকছে। ঘাড় ঘুরিয়েই আঁতকে উঠল ভবভূতি। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে আছে একটা বছর 9-10 বয়সের ছেলে। কিন্তু সত্যিই কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচি লিকলিকে হাত ঢুকিয়ে হাত রাখছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বললেন, কে কে? এই পেঁচো, কি হচ্ছে? হাত বের কর বলছি, বের করে নে হাত। ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি? মুখে চাইলেই পারতিস। পেঁচো হি হি করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় 2 হাত আঁকড়ে আবদেরের গলায় বলল, সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতুও দিতে থাকলো। কি প্রচন্ড ঠান্ডা হাত, তোমটা আটকে যাচ্ছে মনে হচ্ছে। ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন। ঘরে সকালের রোদ ঢুকছে। তাঁর নাতি রুনু বলল, ও দাদু, এখনো ঘুমোচ্ছ তুমি? আমি কখন উঠেছি? ভবভূতি আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পিছু। তারপর শুধু বললেন, ও দাদু, একটা চকলেট দাও না দাদু। ভবভূতি চমকে উঠলেন। হ্যাঁ, এও যে চকলেট চাই? কিন্তু না, মনের ভুল।
স্বপ্নই দেখছিলেন বটে ভবভূতি। কাল সন্ধ্যায় গজবতীর সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল। এখন আস্তে আস্তে সব মনে পড়ছে। শেষ হলো আজকের গল্প নিঝুম রাতের আতঙ্ক। ভয় আর হাসির এই রোলার কোস্টার রাইড আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের গল্পে বিভিন্ন ভূমিকায় যারা ছিলেন, গজপতির ভূমিকায় গৌতম দত্ত, ভবভূতি এবং ভূতনাথের চরিত্রে অভিনয় করেছে সৈকত, গল্প পাঠে বর্ষা, শব্দবিন্যাস এবং আবহ সঙ্গীত পরিচালনায় দ্য ডার্ক রুম ভিশন প্রোডাকশনস, পোস্টার ডিজাইনে তন্ময়, ভিডিও ও সম্পাদনা করেছে তন্ময়, কার্যনির্বাহী প্রযোজনায় পর্ণাশা, গল্প নির্বাচন এবং পরিচালনায় বর্ষা। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, কারণ ভূত কিন্তু সবসময় বনে থাকে না, মাঝে মধ্যে মনের কোণেও বাসা বাঁধে। শুভরাত্রি।